জজ সাহেব থাকার সময় তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ব্যাপারে সেই রাজনৈতিক মতাদর্শ দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন কিনা, বিশেষ করে সেই রাজনৈতিক দলের নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই প্রশ্নটা ওঠা কিছু অস্বাভাবিক নয়। মমতা ব্যানার্জি বাংলা ক্যাবিনেট চেয়ারম্যান করেছে, মমতা ব্যানার্জিকে বাত্য বসু পুরস্কার দিচ্ছে, মমতা ব্যানার্জি স্টেজে বসে আছে আর পুরস্কার সে বাত্য বসু গিয়ে মোসাহেবের মতো গ্রহণ করছেন। কেউ যদি স্টেজে না থাকে তার জন্য যদি অন্য কেউ পুরস্কার গ্রহণ করতে বোঝা যায়। তো এতটা মোসাহেবি যে লোক করে তার নৈতিক কথা বলার কোনো অধিকার নেই। টাকা ফেরত চাইতে গেলে তো তারাও তাদের টাকা ফেরত চাইবে, যেই জন্য শাসক দলের নেতামন্ত্রীদের পিঠেতে পড়বে। আর যারা তাহলে শুধু 10% নয় 90% যারা নিয়েছে তাদেরও তো পড়বে, সেই জন্য তারা টাকা চাইতে তো ভয় পাচ্ছে। দেখুন, নির্বাচনে সাধারণ মানুষ খুব সচেতন থাকেন না, এবং সবসময় যে তারা যে নীতি দেখে ভোট দেন তা নয়। ঘুষ খেয়ে টাকা পয়সা নিয়ে ভোট বিক্রি করে দেন। আমাদের এখানে তো দেখেছি যে মমতা ব্যানার্জির অধীনে যে সরকার আছে সেখানে কোনো জায়গায় নিয়োগ হয়েছে অথচ দুর্নীতি হয়নি, এরকম তো নয়। এমনকি WBCS জুডিশিয়াল সার্ভিসের মতো পরীক্ষাগুলোতেও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্যার, একদিকে আমরা SSC 26,000 প্যানেল বাতিল দেখেছিলাম, তাদের চোখের জল, তাদের রাজপথে আন্দোলন, সব কিছু যেমন একদিকে আমরা দেখেছিলাম, অন্যদিকে একেবারে আমরা গতকাল হাইকোর্টের যে চিত্র দেখতে পেলাম, যে উল্লাস, যে আবির খেলা একেবারে 32,000 শিক্ষকের রায়ের পর, কি বলবেন? এটা কি তাহলে 26,000-এর কি পরিবার নেই? সেক্ষেত্রে আবেগ কোথায় গেছিল? এখন প্রতিটি মামলা আলাদা করে কিছু বৈশিষ্ট্য থাকে, ভালো দিক, খারাপ দিক, আইনের দিক। তো এবং বিচারকরা আইন অনুসারে বিচার করলেও তাদের যে মানসিকতা, চিন্তাধারা, সেগুলো তো কিছু প্রভাব ফেলে। ফলে প্রতিটা মামলায় একরকম রায় হবে এটা আশা করা যায় না। একটা নির্দিষ্ট মামলায় যারা বিচারপতিরা থাকেন উভয় পক্ষ শোনার পর তাদের যেরকম মনে হয় সেরকম রায় দেন, অতএব এরকম হতেই পারে। এই রায় কতটা ন্যায্য ছিল বলে আপনার মনে হয়? দেখুন, পুরো ব্যাপারটা না জেনে ন্যায্য কি অন্যায্য বলা সম্ভব হবে না। যেমন ধরুন, SSCর ব্যাপারে আমরা অনেক বিস্তৃতভাবে জেনেছি, তো সেখানে তো এটা পরিষ্কার দেখা গিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর অধীনে শিক্ষামন্ত্রী এবং অন্যান্য বোর্ড এবং SSCর লোকেরা মিলে টাকা আদায় করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন। এবং এই চাকরি দেওয়ার জন্য মামলা হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বারবার বলেছে যে কারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দেওয়া হোক, কিন্তু রাজ্য সরকার এবং তার সংগঠন SSC এরা সেই তালিকা না দেওয়ার ফলে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটাও সেখানে বাতিল হয়েছে। কিন্তু এই ব্যাপারে কোনো সন্দেহ নয় যে অনেকগুলো লোক অবৈধভাবে চাকরি পেয়েছিলেন, অর্থাৎ তাদের চাকরি যাওয়া অন্যায় নয়। কিন্তু যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন রাজ্য সরকারের লোকেরা তাদের তালিকাটা না দেওয়ার ফলে তাদের চাকরিটা গেল, সেটা খুবই অন্যায় কাজ হলো। এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু স্যার, এই যে প্রাইমারি রায়, ঠিক রায় বেরোনোর পর আমরা তৃণমূলের এক এক যে বক্তব্য, সেই বক্তব্য শুনতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন তিনি সত্যি খুব খুশি হয়েছেন যে চাকরি বাতিল হয়নি, তার ভাই বোনদের চাকরি বেঁচে গেছে। অন্যদিকে বেশিরভাগ অভিযোগ উঠে আসছে অভিজিৎ গাঙ্গুলি নাকি রাজনীতি করেছিলেন বিচারপতি হিসেবে। দেখুন, অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে যেটা হয়েছে, উনি যদি চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলে যোগ না দিতেন তাহলে এতটা কথা হতো না। কিন্তু যেহেতু উনি অন্য একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, তো জজ সাহেব থাকার সময় তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই ব্যাপারে সেই রাজনৈতিক মতাদর্শ দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন কিনা, বিশেষ করে সেই রাজনৈতিক দলের নেতাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, এই প্রশ্নটা ওঠা কিছু অস্বাভাবিক নয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি যখন জজ সাহেব ছিলেন, জজ সাহেব হিসেবে সব পক্ষের কথা শুনে যেরকম মনে হয়েছে তিনি রায় দিয়েছেন। এখন উনি রাজনীতি করছেন, এখন উনি রাজনৈতিক
যে পরিস্থিতি, রাজনৈতিক নেতা হিসেবে তার যা বলা দরকার তিনি সেরকম কথা বলবেন। অতএব আমাদের এখানে তো সৌজন্যের রাজনীতি নেই, ভদ্রতার রাজনীতি নেই, মানে যেন তেন প্রকারণে অন্যায়ভাবে আক্রমণ করার রাজনীতিও চলে, যার ফলে আপনি যে কথা বলছেন সেটা ঘটছে। মুখ্যমন্ত্রী সত্যি খুব খুশি হয়েছেন ভাই বোনেদের চাকরি বেঁচে গেছে বলে। মুখ্যমন্ত্রী খুশি হওয়ার কারণ আছে, কারণ এসএসসির কথা তো বললাম, সেখানে প্রচুর লোকের কাছ থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। না হলে অতিরিক্ত পদ সৃষ্টি করে যারা টাকা দিয়ে চাকরি কিনেছিলেন তাদের চাকরি বাঁচানোর চেষ্টা উনি করতেন না। তো এখানেও তো সেরকম লোক আছে, তাদের মধ্যে কিছু লোক চিহ্নিত হয়েছে। দুর্নীতি হয়েছে সেটা তো কোর্টও রায়ের সময় বলেছে যে মাস ইনলিগালিটিস না, যাদেরকে এখানেও চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করার কথা কোর্ট বলেছে, কিন্তু যাদের চিহ্নিত করা হয়নি এসএসসির মতো তাদের চাকরিটা বাতিল করার জন্য সকলের চাকরি বাতিল করা হয়নি। এখন ধরুন মুখ্যমন্ত্রী বা তার অধীনের লোকেরা যাদের টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন তাদের চাকরিটা বেঁচে যাওয়া মানে তাকে তো টাকা ফেরত দিতে হবে না, তো তার তো যথেষ্ট খুশি হওয়ার কারণ আছে। আপনাদের কেন যে বুঝতে পারছেন না আপনারা, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। প্রাইমারির তো সকলের চাকরি একেবারে বেঁচে গেছে, এবার এসএসসির যোগ্যদের চাকরি দিতে পারলে একেবারে নির্বাচনের তৃণমূল, ব্রাত্য বসু বলছেন। দেখুন, নির্বাচনে সাধারণ মানুষ খুব সচেতন থাকেন না, এবং সবসময় যে তারা যে নীতি দেখে ভোট দেন তা নয়, ঘুষ খেয়ে টাকা পয়সা নিয়ে ভোট বিক্রি করে দেন। এই যে মরা মানুষের লোক হয়ে, নাগরিকত্বের লোকদের হয়ে, একাধিক জায়গা নাম থাকা লোকদের হয়ে গুন্ডা বদমাশরা ভোট দেন। আপনারা বিধাননগর তো দেখেছেন যে বিখ্যাত গায়ক মারা গিয়েছেন 4 বছর আগে, কিন্তু তার ভোটটাও কেউ দিয়ে দিচ্ছে। তো এইরকমভাবে ভোটে জেতা মানে সাধারণ মানুষের ভোটে জেতা এক কথা নয়। তারা নির্বাচনে তৃণমূল না, আমাদের এখানে তো দেখেছি যে মমতা ব্যানার্জির অধীনে যে সরকার আছে সেখানে কোনো জায়গায় নিয়োগ হয়েছে অথচ দুর্নীতি হয়নি, এরকম তো নয়। এমনকি ডব্লিউবিসিএস জুডিশিয়াল সার্ভিসের মতো পরীক্ষাগুলোতেও দুর্নীতির অভিযোগ উঠেছে, আপনারা দেখেছেন, মামলা হয়েছে। স্যার, অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি নাম বললেই যে বিজেপি সাংসদ যে পরিচয় এখন তার রয়েছে, এই বিষয়েও প্রশ্ন উঠছে যে চাকরি খাওয়ার বিনিময়ে কি সেই এমপি টিকিট বা সাংসদ পরিচয় পেয়েছেন? ব্রাত্য বসু, কুণাল ঘোষ, একাধিক প্রশ্ন তুলছেন। দেখুন, যারা প্রশ্ন তুলছে তাদের এরকম প্রশ্ন তোলার মতো নৈতিকতা আছে কিনা সেটা একবার তারা ভেবে দেখুন। কেন? ব্রাত্য বসু তো শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী, কিন্তু তিনি প্রকাশ্য সভায় বলছেন যে যারা তৃণমূল করবে তারা চাকরি পাবেন। সংবিধানের নামে শপথ নিয়ে কথা বলা যায়? কোথায় পাবে, কিভাবে পাবে বলবো না, কিন্তু পেয়েছে এবং পাবে। উনি বলেন যে ওনার নাকি কোটা আছে চাকরি দেওয়ার। তো কোটার অর্ডারটা একটা যদি দেখাতেন, আমার জানা নেই, তাহলে আমি একটু জ্ঞান পেতে পারতাম। আমার যতদূর জানা আছে মন্ত্রীদের এরকম কোনো কোটা নাই। যখন মন্ত্রী হন তখন ওই তার যে পার্সোনাল সেক্রেটারি পিএসসিএ, আপনার কথা শুনেছেন, তাদের একজনকে সরকার থেকে নিতে হয়, একজন বাইরে থেকে নেওয়া যায়। সেই রকম 2-1 লোক তার সঙ্গে কাজ করার জন্য তিনি নিতে পারেন, তার বাইরে তার কোনো কোটা নেই। এখন এই যে বিভিন্ন নেতারা যে নাম লিখে পাঠাচ্ছিলেন যে কে কে চাকরি দেয়, সেরকম কোটার কথা যদি বলে থাকেন তাহলে আমার কিছু বলার নেই, সেটা সম্পূর্ণ বেআইনি। তো এরকম বেআইনি কাজ যে করে। আর তারপরে ব্রাত্য বসুকে মমতা ব্যানার্জি বাংলা ক্যাবিনেট চেয়ারম্যান করেছে, মমতা ব্যানার্জিকে ব্রাত্য বসু পুরস্কার দিচ্ছে, মমতা ব্যানার্জি স্টেজে বসে আছে, আর পুরস্কার সে ব্রাত্য বসু গিয়ে মোসাহেবের মতো গ্রহণ করছে। কেউ যদি স্টেজে না থাকে তার জন্য যদি অন্য কেউ পুরস্কার গ্রহণ করতে বোঝা যায়। তো এতটা মোসাহেবি যে লোক করে তার নৈতিক কথা বলার কোনো অধিকার নেই। কিন্তু ভগবান নয় শয়তান অভিজিৎ গাঙ্গুলি, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ ব্যানার্জি একেবারে রায়ের পরে বলছেন। কল্যাণ ব্যানার্জির কথা যত কম বলা যায় ততই ভালো। কেন? তিনি তো সিনিয়র অ্যাডভোকেট। বয়স হলে তো লোক সিনিয়র হয়, কিন্তু যে লোকটা জানে না যে 361 নম্বর ধারা অনুসারে গভর্নরের বিরুদ্ধে তার মেয়াদকালে কোনো মামলা শুরুও করা যায় না, চালানোও যায় না, তাকে আমি খুব
আইন জানা লোক বলতে রাজি নই। কিন্তু তিনি নিজের অজ্ঞতাটাই প্রকাশ করেন যেসব কথাবার্তা বলেন। কিন্তু তিনি একজন আইনজীবী হয়ে তিনি প্রাক্তন বিচারপতিকে শয়তান বলছেন। দেখুন, তিনি যেভাবে কুকুর ছাগলের মতো মুখ ভ্যাংচান, পার্লামেন্টে দাঁড়িয়ে চুকিতকিত করেন, নিজের গ্লাস ভেঙে হাত কাটেন, তো এইরকম লোকদের নিয়ে আলোচনা করা বোধহয় ঠিক না। ওনার দলের লোকেরা কি স্লোগান দিয়েছিল বলুন? কি? তো হ্যাঁ, তো এইরকম স্লোগান তার দলের লোকেরা তার বিরুদ্ধে যখন দেয়, তো তখন তিনি যে কথা বলছেন সেটা নিজের গুণে বলছেন না কোনো দ্রব্য গুণে বলছেন, সেটাও আপনাকে ভেবে দেখতে হবে। কিন্তু মানে এটা মানে খুবই দুঃখজনক। এরকম একজন সিনিয়র আইনজীবীর এরকম কথা বলা উচিত নয়, এবং তার সম্পর্কে অন্যদের এরকম কথা বলা উচিত নয়। কিন্তু কোনো সাধারণ জনগণ যদি বিচারপতিকে আক্রমণ করে সেক্ষেত্রে তাদের আদালত অবমাননার মামলা হয়, কিন্তু একজন বিচারপতি যদি আদালতের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেয় না, তার বিরুদ্ধে তদন্ত হবে না? না, সব সময় কিন্তু আদালত অবমাননার মামলা হয় না। তাহলে কুণাল ঘোষ তো সেই স্পটে উপস্থিত ছিল না যখন একেবারে কোর্ট চত্বরে আন্দোলন হয়েছিল, তাহলে কুণাল সেটা ঘোষের বিরুদ্ধে আপনি কেন যেটা হচ্ছে? বলছেন সেটা কোয়েশ্চেন অফ ফ্যাক্ট, নট কোয়েশ্চেন অফ ল। আইন বলা আছে আমি যে বলিনি, কুণাল ঘোষ বলেছে। কুণাল ঘোষ তো অনেক কিছু বলেছেন। উনি তো বলেছেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে যিনি সুবিধা বেশি পেয়েছেন তিনি মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাপুরুষ, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক, আমার সামনাসামনি বসে জেরা করা হয়েছে কি? উনি তো সেই মমতা ব্যানার্জির হয়ে সাফাই গাইছেন। তো সেরকম লোকদের কথা নিয়ে আপনারা এত গুরুত্ব দিয়ে আলোচনা করেন কেন? কেন অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত নয়? তিনি রাজনীতি করছেন, বিচারপতি হিসেবে রাজনীতি করেছে, অভিযোগ করছেন। না, এইটা আপনাদের কথা ঠিক হচ্ছে না। কুণাল ঘোষ অভিযোগ করেছে। কুণাল ঘোষ তো সব রকম অভিযোগ করেন। কুণাল ঘোষ মানে কি না বলেন। তো অভিযোগ করার তো একটা পদ্ধতি আছে, করুন উনি। আইন, ওনার হাতে অনেক আইনজীবীও আছেন, তো তিনি অভিযোগ করুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করুন। আমি হলে তাদের করতাম, আমি যদি মনে করি। কিন্তু কিছু বামপন্থী আইনজীবী আছে যারা একেবারে চাকরির ইস্যুতে বসে রয়েছে। কমরেড সুপ্রিম কোর্টে যাবেন না, শকুনের যে নখ সেই নখগুলো দেখতে যায় কুণাল ঘোষ। দেখুন, আইনজীবী লোকেরা তো আইনের ব্যবসা করেন, তো তাদেরকে কেউ যদি কোনো মামলায় নিযুক্ত করেন, তাহলে আইন কানুন ব্যাখ্যা করে আদালতকে সাহায্য করা, সেটা তাদের পেশার মধ্যে পড়েন, তাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়েন। সে নিয়ে আমার কিছু বলার নেই। কেউ সেই কাজ করতে গিয়ে নৈতিকতা ভাঙছেন কিনা সেটা দেখতে হবে। স্যার একেবারে শেষ একটি প্রশ্ন। একদিকে যেমন এই 32,000-এর মামলা কালকে আমরা দেখতে পেলাম, অন্যদিকে একেবারে এসএসসিরও মামলা ছিল কালকে। অমৃতা সিনহা স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে যোগ্য অযোগ্য উভয় তালিকায় প্রকাশ করতে হবে। কি বলবেন? করাই তো উচিত। এসএসসি নিয়োগ করছে, তো এসএসসি জানবে না যে কে বৈধভাবে নিযুক্ত হয়েছে, কে অবৈধভাবে নিযুক্ত হয়েছে? তাহলে সেই তালিকা থাকলে তো পুরো প্যানেল বাতিলই হতো না, যদি আগেই দিয়ে দেওয়া হতো। না, তালিকা দিয়ে দিলে প্যানেল বাতিল হতো না, কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের ওরকম অর্ডার হতো। সুপ্রিম কোর্টে যেরকম দিয়েছে যে সুদ সমেত পুরো টাকা ফেরত দিতে হবে বেতনের। সেই তারপরে টাকা তো ফেরত নেওয়া হয়নি। না, নেওয়া হয়নি। টাকা ফেরত চাইতে গেলে তো তারাও তাদের টাকা ফেরত চাইবে, যেই জন্য শাসক দলের নেতামন্ত্রীদের পিঠেতে পড়বে। আর যারা তাহলে শুধু 10% নয়, 90% যারা নিয়েছে তাদেরও তো পড়বে। সেই জন্য তারা টাকা চাইতে তো ভয় পাচ্ছে।